দর্শক সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের শুরু থেকে কিংবা শেষ হওয়ার আগে থেকেই তিনি শেষ করার পরে তার যে ক্যারিয়ার অথবা চাকরির জীবন অথবা চাকরির যে প্রক্রিয়ার তার যে প্রস্তুতির ধরনগুলো কেমন হবে, কোন ধরনের দক্ষতাগুলো তার প্রয়োজন হয় একটি ভালো চাকরির সন্ধানের প্রশ্নে, সেই আলোচনা আমাদের দেশে নানাভাবে নানা পর্যায়ে সেই আলোচনাগুলো হয়ে থাকে। আমরা সেই আলোচনার একেবারে প্রাতিষ্ঠানিক একটি মডেলের কথা যদি আজকের সম্মানিত আলোচকের কাছ থেকে আমরা সেটা জানার চেষ্টা করব। পাশাপাশি এটি অনেক দেশে এটি বহু আগে থেকেই এর চর্চাটা শুরু হয়েছে, আমাদের দেশেও আমরা সেটা লক্ষ্য করছি নানাভাবে, যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড বা ইন্ডাস্ট্রির যে চাহিদার সাথে আমাদের একাডেমিয়া বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে প্রস্তুতি এবং তাদের যে কারিকুলাম থাকে তার যে সংমিশ্রণটা এটা কিভাবে পরিচালিত হয়। পাশাপাশি দক্ষতার যে প্রসঙ্গ, আমাদের দেশে কেরিয়ার ভাবনার প্রশ্নে জেন্ডারের প্রভাবটা বা ইনফ্লুয়েন্সটা আমরা কেমন দেখি, আমার দেশীয় প্রেক্ষাপট প্রস্তুতির জায়গাটা দেখি। পাশাপাশি আমাদের এই যুবকদের নিয়ে বিশেষ করে ইউথ এম্পাওয়ারমেন্টের প্রশ্নে রাষ্ট্রের যে নীতিমালা বা পলিসি এবং তার যে এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশন যেগুলো আছে, সেই সামগ্রিক যে বাস্তব চিত্রকে আজকের আলোচনায় আমরা তুলে আনতে চাই। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, ভাবছেন এবং নিজেও এই কর্মের সাথে সম্পৃক্ত। আমাদের সঙ্গে আছেন পার্টেক্স স্টার গ্রুপের HR ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তানিয়া সুলতানা। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যেহেতু কেরিয়ার ভাবনা ও প্রস্তুতি এই বিষয় নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব। কেরিয়ার কেন প্রয়োজন, এই আলোচনাগুলো অসংখ্যবার হয়েছে। আমাদের একজন দেশের ইউনিভার্সিটি পর্যায়ের যারা পড়ুয়া থেকে বাইরের যারা, তারাও সেটা জানেন। কিন্তু একটি প্রত্যাশিত কেরিয়ার যে প্ল্যানিং করতে গেলে একজন শিক্ষার্থীকে কোন কোন বিষয়গুলোতে তাকে নজর দেওয়া প্রয়োজন? আমি কি পছন্দ করি কিংবা কি হতে চাই, এটা আমার চেয়ে, আমার ফ্যামিলির চেয়ে কেউ ভালো জানে না। তো ফ্যামিলি থেকে এইটা আসবে, প্লাস ভার্সিটি থেকে আসবে। তো ওইটা মাথায় রেখে স্টুডেন্টরা আসলে নিজেকে তৈরি করবে। আমার কথাই যদি বলি, আমার একবার হতে ইচ্ছা করলো, আর্মিতে যেতে ইচ্ছা করলো, কয়েকদিন পরে যেতে ইচ্ছা করলো, মিডিয়ায় কাজ করতে ইচ্ছা করলো, কয়েকদিন পরে স্টুয়ার্ড হতে ইচ্ছা করলো। তো আমার একটা, কিন্তু আমি এক এক সময় আমার যখন অনার্স শেষের দিকে, তখন আমি এক একভাবে এক একটা চিন্তা করছি, কোনো ফিক্সড মাইন্ডসেট নাই। ফাইনালি আমি কোথায় আসলাম? HR আসলাম। তো একটা স্টুডেন্টকে আগে তার পারপাসটা কি, তার প্যাশনটা কি, সে কি করতে চায়, এইটা ঠিক করে ওইটার সাথে যে রিলেটেড স্কিলগুলো, সেটা হচ্ছে মানে গড়ে তোলা। এই স্কিল তো একদিনেই হবে না, হিউম্যান স্কিলগুলো এটা আমাদের জন্ম হওয়ার পর থেকেই হয়ে যায়। আর কিছু কিছু স্কিল আমাদের অনেক দিন প্র্যাকটিস করে করে হয়। তো যখন আমি বুঝতে পারবো আমার পারপাসটা কি, তারপরে আমি এই রিলেটেড স্কিলগুলো আমি আয়ত্ত করার চেষ্টা করব। আয়ত্ত করে। এবং আপনি পরিবারের কথা বলছিলেন যে পরিবারের গাইডেন্সের প্রসঙ্গে, এটা তো আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজ প্রেক্ষাপটে বা ব্যবস্থাপনায়। এক্ষেত্রে পরিবারগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারে? বিশেষ করে আমি যদি একটু উল্লেখ করি আলোচনার সুবিধার্থে, যে আমাদের দেশে একটা সময় ছিল যে পরিবার চাপিয়ে দিত, এখন আমরা বেশ কিছু পরিবর্তন আমরা দেখি। তো পরিবারের কাছ থেকে কোন ধরনের ভূমিকা প্রত্যাশা করেন যে পরিবার এই ধরনের ভূমিকা রাখলে সেটা ভালো? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমি কোনো একটা কোম্পানিতে জাপানিজ কিছু গ্র্যাজুয়েটদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো আমরা এখন বর্তমানে একটা জিনিস খুব বেশি আলোচনা করা হচ্ছে, যে এনভায়রনমেন্টাল, গ্লোবাল ওয়ার্মিং, এইসব নিয়ে, সাস্টেইনেবিলিটি নিয়ে এইসব। তো আমি যখন এই রুম থেকে বের হয়ে যাই, আমি জাস্ট বের হয়ে চলে যাই। তো আমরা খুব অবাক হয়েছি, মানে ভালো লেগেছে। ওই জাপানিজ 3-4 জন স্টুডেন্ট ছিলেন। তো ওনারা দেখা যাচ্ছে এক জায়গা থেকে বের হচ্ছে, লাইট টাইট বন্ধ করছে, জায়গার যে জিনিসটা যেখানে ফেলার দরকার সেখানে ফেলছে। সো পরিবার থেকে এই যে সামান্য একটা, এই যে লাইট বন্ধ করতে হবে, পানির কল করতে হবে, এগুলা কিন্তু ইম্প্যাক্ট, দেখতে ছোট মনে হলে এটা ইম্প্যাক্ট কিন্তু অনেক। সো পরিবার থেকেই আমাদের কমিউনিকেশন স্কিলটাও পরিবার থেকে হবে। আমরা অনেক স্টুডেন্ট কিংবা অনেক বিশেষ করে প্রাইমারি ওরিয়েন্টেশন সেটা তো পরিবার থেকে হয়ে থাকে। একদম ইনিশিয়ালি এটা পরিবার থেকে হবে।
ভার্সিটিতে গিয়ে কিংবা কলেজে গিয়ে যখন আমি ঠিক করব যে আমি এই প্রফেশনে যাব, তখন আমি এটা একটা কম্বাইন্ড একটা ফেলতে পারি, ফিক্সড করলাম যে আমার এই স্কিল। তো ফাইনালি ওইটা হচ্ছে রেজাল্টটা হবে কর্মক্ষেত্রে। বাট অ্যাট ফার্স্ট শুধু ভার্সিটির উপর দিয়ে লাভ নাই, প্রেশার দিয়ে লাভ নাই যে আপনারা স্কিল করেন। তো একদম ছোটবেলা থেকে প্যারেন্টস, ফ্যামিলি মেম্বারের কাছ থেকেই অনেক স্কিল শিখে যেতে পারবে। আমরা বাবা মার সাথে যখন কথা বলি, নেগোসিয়েশন করি, হ্যাঁ সেটা তো এক ধরনের নেগোসিয়েশন। হ্যাঁ, এটা কিন্তু জবেও করতে হচ্ছে, কমিউনিকেশনটাও করতে হচ্ছে, অ্যাক্টিভ লিসেনিং। আমরা বাবা মার কথা শুনতে চাই না কিংবা ওরা শুনতে চাচ্ছে না, অ্যাক্টিভ লিসেনিং, এই স্কিলগুলো কিন্তু ছোটবেলা থেকে যদি পরিবারের মাধ্যমে সেটি করতে পারি, হাতে খড়ি তাহলে হয়। এটা খুবই ভালো একটা রাইট। এবং চমৎকার বললেন আপনি। এর সাথে আমরা এই প্রশ্নটি একটু রেখে যাই আপনার কাছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। এখন আমরা এই কেরিয়ার ট্রেনিং বলি অথবা লার্নিং বলি, আমরা অনলাইনগুলোতে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখি, বিভিন্ন ব্যক্তিদেরকেও দেখি তারা কথা বলেন। আবার তাদের কারো কারো মন্তব্যগুলো তরুণদের নিশ্চয়ই ইতিবাচকভাবে প্রভাবিত করে, আবার সেখান থেকে ভিন্ন কোনো বা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় কিনা বা নেগেটিভ কোনো রোল তৈরি হয় কিনা। ম্যাক্সিমামই গুড সাইডই বলবো। কিছু কিছু ক্ষেত্রে এটা মানুষজন একটু ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে কিংবা রংলি রিসিভ করতে পারে। তো আমার কোনটা দরকার, ওটা যদি আমি জাজমেন্টাল মেন্টালিটি যদি আমার না থাকে, সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু আমার। জি, ইনফরমেশন আমার চারপাশে অনেক ইনফরমেশন আসবে, বাট আমি কোন ইনফরমেশনটা নিব এটা আমার চয়েস। সো এই জিনিসটা অবশ্যই পজিটিভ যে এখন ঘরে বসে, আগে যেমন কোথাও গিয়ে ট্রেনিং করতে হলে কোথাও গিয়ে ট্রেনিং করো, সময় যাচ্ছে, তারপর ট্রান্সপোর্টের টাকাও যাচ্ছে। এখন কিন্তু আমরা অনেক কিছু হচ্ছে আমাদের লার্নিং ডেভেলপমেন্টের জন্য আমাদের টাকা দিয়েও ট্রেনিং করার প্রয়োজন নাই। আমাদের যে এআই চলে আসছে, ইউটিউবে এত ভালো ভালো হচ্ছে টপিকস নিয়ে, এত বিভিন্ন অ্যাঙ্গেলে যেই, বাট এত ইনফরমেশন নিয়েও আবার মানুষজন পাজল হয়ে যেতে পারে। আবার বেশি তথ্য নিয়ে তো আসলে সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। বিভ্রান্ত, হ্যাঁ, এটাই একটা প্রবলেম, যে এক্ষেত্রে হচ্ছে আমার সিলেকশনটা করতে হবে যে আমি আসলে কোন ইনফরমেশনটা আমি যেটা চাচ্ছি ওটার সাথে রিলেটিভ কিনা। তো এই জাজমেন্টটা যদি না থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। কারণ আপনি গুগলে তো আমি চাইলেও আমি অনেক কিছু একটা প্রতিবেদন দিয়ে দিতে পারি না। তো ওইটা আপনি আরেকজন স্টুডেন্ট যখন ওইটা পাচ্ছে, তখন হয়তো ওই প্রতিবেদনে অ্যাকুরেট জিনিসগুলো নাই। যেমন এআই নিয়েই কথা হয়েছিল যে এআই অনেক সময় ভুল ইনফরমেশন দেয়, কিন্তু এটা তো এআই এর দোষ না, কারণ এআই কোত্থেকে নেয়, এআই তো গুগল থেকে বিভিন্ন থেকে নেয়। তো যেখানে পায় সেখান থেকে নিয়ে একটা কম্বিনেশন করে দেয়। সো এই জাজমেন্টটা করার যে ইউজার, তাকেই রাখতে হবে, তার সচেতনতা এবং তার এখানে দক্ষতাও প্রয়োজন, যে সে কতটুকু নিবে, কি নিবে। এবং এই আলোচনার সাথে এটা একটু আলোচনা করি যে এখন ডাইভার্সিটির কথা বলা হচ্ছে, যে ভালো ক্যারিয়ার এস্টাবলিশ করতে গেলে তাকে অনেকগুলো বিষয়ে খুব মানে বিশেষজ্ঞ না হলেও চলবে, কিন্তু তার জানা থাকা প্রয়োজন। তো এই ধরনের যে ডাইভার্সিটির যে প্রসঙ্গ বা নলেজ বা জ্ঞান বলতে আমরা যা বুঝাই, আমাদের দেশে আসলে এর মধ্যে কোন কোন ব্যাপারগুলো প্রয়োজন, বা ডাইভার্সিটি, ক্যারিয়ার ডাইভার্সিটির ক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন? আমাদের যেমন ফার্মাসিউটিক্যালস আছে, কম্পোজিট আছে, তারপর রিয়েল এস্টেট, বিল্ডিং মেটেরিয়াল, বিভিন্ন রকমের বিজনেস, আবার হচ্ছে আইটি বিজনেস আছে। সো এক্ষেত্রে যেমন আমি এইচআরের, তো এমন যদি হতো আমার 17 ইয়ার্স হতে যাচ্ছে ক্যারিয়ার, তো 17 বছর যদি আমি একটা জায়গায় স্টাক হয়ে থাকতাম, ধরেন আমার স্টার্টিংটা হয়েছিল কম্পোজিটে, তো কম্পোজিটেই যদি আমি থাকতাম 17 বছর কাজ করতাম, তখন কিন্তু আমার অন্যান্য সেক্টরটা সম্বন্ধেই ধারণা হতো না। এখন যেটা হচ্ছে, এখন একটা মিক্সড নলেজ গ্যাদার হয়েছে, যে রিয়েল এস্টেটে কি হচ্ছে, রিটেইলে কি হচ্ছে,
সো এই জিনিসটা আমার মনে মানে হয় ভালো হয়, কোনটার তাহলে প্রয়োজন ক্যারিয়ারে বেশি, কোনো একটা নির্দিষ্ট সেক্টরে স্পেশালিস্ট। স্পেশালিস্ট হওয়া ভালো, নাকি তার কাজের বৈচিত্র্য থাকা ভালো, ডাইভার্সিটি থাকা এখন ভালো? কোনো একটা নির্দিষ্ট কাজে যদি পুরোপুরি স্পেশালিস্ট হয় এটা খুবই ভালো, বাট আমরা জানি না যে আমার জবটা হচ্ছে কি বলবো, জবটা এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, কারণ বাংলাদেশে ধরেন হচ্ছে এখন গার্মেন্টস ব্যবসা ভালো আছে, কিন্তু গার্মেন্টস কিন্তু আস্তে আস্তে হচ্ছে আফ্রিকা, যেমন আমার আগের কোম্পানি হচ্ছে আমরা একটা প্ল্যান করেছিলাম ইথিওপিয়াতে। ডে বাই ডে এগুলো বিজনেস কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যায়। তো একটা জায়গায় যদি এক্সপার্টিস থাকে সেটা হচ্ছে ফিউচারে রিস্ক হয়ে যেতে পারে, এটা আর কি। আরেকটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলের বা নেগোসিয়েশনের কথা বলছিলেন, সেটি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আপনার কর্মসূত্রে বলি অথবা ব্যক্তিগত পর্যায়ে আপনার তো একটা যোগসূত্র আছে, একটা কানেক্টিভিটি আছে, যে বিশ্ববিদ্যালয়গুলোর যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করার পরে চাকরির জন্য আপনার প্রতিষ্ঠান বা আপনার সাথে যে যোগাযোগ হয় বা ইন্টারভিউর সেশনে বা বোর্ডে যে দেখা হয়, তারা কি ওই নলেজটা, আপনারা যে ধরনের যোগাযোগ দক্ষতা বা একটা নেগোসিয়েশন স্কিল প্রত্যাশা করেন, সেটা কি পান তাদের কাছ থেকে? আমি যেটা বলবো যে আমি একজন ফ্রেশার যদি বলি, তার কাছ থেকে এক্সপেকটেশন খুব বেশি থাকে না, বেসিক কিছু থাকে। উনি যে পজিশনের জন্য আসছে ওটার জন্য প্রিপারেশন নিয়ে এসছে কিনা, ঠিক আছে, সে যদি প্রিপারেশন নিয়ে আসে আর তার মধ্যে আমি যেটা দেখি সেটা হচ্ছে স্কিল আমি শিখায় নিতে পারবো, টেকনিক্যাল স্কিল কী কাজ করতে হবে এটা শিখায় নিতে পারবো, বাট অ্যাটিটিউড শেখাতে পারবো না, টিমের সাথে কাজ করবে কিনা শেখাতে পারবো না, অফিসে এসে চেয়ার ওয়ার্ম আপ করবে নাকি কাজ করবে নাকি গসিপিং করে বেড়াবে। সো এই মেইন জিনিসটা হচ্ছে অ্যাটিটিউড, এটা যদি থাকে, অ্যাডাপ্টেবিলিটি, আর যে পজিশনের জন্য আসছে এটা সবচেয়ে কম দেখা যায়। এখনকার স্টুডেন্টরা অনেক স্মার্ট, বাট 10 জনের মধ্যে আজ 8 জনই আসে পুরো জেডিটা ঠিক মতো পড়ে আসে না আর কি। জেডিটা কোন কোম্পানিতে আসছে, কি কাজ করতে হবে, কোম্পানির প্রোডাক্ট কি, এই নলেজগুলো না নিয়ে সুন্দর রেডি হয়ে চলে আসে। সো এই জিনিসটা যদি প্রিপারেশন নিয়ে আসে রোলটা অনুযায়ী, প্লাস যদি সে পজিটিভ মেন্টালিটির হয়, বাকি জিনিসগুলো শিখিয়ে নেওয়া যাবে। তানিয়া ম্যাডাম, আমরা একটা বিরতিতে যাব, তবে এই প্রশ্নটি রেখে যাই যে আসলে আমাদের সমাজে তো নারী এবং পুরুষের কাজের সাথে সম্পৃক্ততা কিংবা তার কেরিয়ার ভাবনা নিয়ে এখনও সমাজের মধ্যে চিরাচরিত বা কিছু ট্র্যাডিশনাল আউটলুক আছে, যে আমরা এমনও শুনি বা এমনও দেখি যে এই কাজটি নারী পারবে না, তাকে দেয়া যাবে না, বা তাকে খুব সহজ ধরনের কাজ দেওয়া হোক। আপনি তো প্রায় 17 বছরের অভিজ্ঞতার কথা বললেন। কর্মক্ষেত্রে এই ধারণাগুলো একেবারে শুরুর দিকে যেমনটি ছিল, কতটুকু পরিবর্তন দেখছেন? সেটা ছিল পয়েন্ট অফ ভিউ, ছিল সেই জায়গাটা কতটুকু পরিবর্তন হয়েছে? এটা পরিবর্তন হয়েছে, কিন্তু পুরোপুরি যে চলে গিয়েছে এরকমটা না। রিসেন্টলি যদি একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কোনো একটা পজিশনে একটা ফিমেলকে নেওয়া হবে একটা ফ্যাক্টরি পজিশনে। তো ওখানে আর কি বলছে যে ফ্যাক্টরিতে তো ওয়ার্কার অনেক ঝামেলা হয়, তো একটা ফিমেল কি করতে পারবে কিনা বা ডিল করতে পারবে কিনা। আমি বলবো মেলদের চেয়ে আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। ধরেন আপনার প্রমোশনের ব্যাপারে আপনি একটু সুন্দর হইলেন, আপনার কাজের গুণ কিন্তু সব চলে গেল, যে এই প্রমোশন হয়েছে, দেখতে সুন্দর, এই কারণে প্রমোশন, চেহারার কারণে প্রমোশন হয়েছে, চেহারা করে, এটা হচ্ছে জাস্ট করবে আপনাকে পেইন দেওয়ার জন্য, সাইড টক করবে। তারপর ধরেন ঢাকার বাইরে কিংবা কোথাও যাওয়ার সময় আমি একজন ফিমেল হলে আমার মেল কলিগ কিংবা আমার মেল যে বস, সে কিন্তু একটু হেজিটেট করবে, আমার ফিমেল কলিগকে নিয়ে শুধু আমি এত দূর জার্নি করবো কিনা, অফিসের লোকজন কী ভাববে। বাট এগুলোতে আমরা অনেক স্ট্রাগল করছি, বাট আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এখন কোম্পানিগুলো ব্রড চিন্তা ভাবনা করে, এখন গ্লোবালাইজেশনের যুগ, সো ওরকম মন মানসিকতা শিফট হচ্ছে। এবং এই জায়গাতে যেটি বলছিলেন, যে এক্সপিরিয়েন্সগুলোর কথা বলছিলেন, এই জায়গাতে একটা সময় হয়তো নারীরা
এটা কোনো রেসপন্স করতো না অথবা চুপ করে থাকতো বা অন্য কোনোভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করতো বা অন্য কোনোভাবে মানে এড়িয়ে গিয়ে মোকাবেলা করার চেষ্টা করতো, এখন তো এটা রেসপন্স করছে, মানে এই রেসপন্সের জায়গাটা কেমন, মানে খুব বেশি নাকি খুবই নমিনাল? আমি পুরো ফ্যাক্টরির হচ্ছে ওয়ার্কার আনরেস্ট হোক যেটা হোক এটা আমি ম্যানেজ করব। আমি কোনো একটা কোম্পানিতে কাজ করছিলাম, তখন আমার চেয়ারম্যান বলছিল যে তুমি ওখানকার পুলিশদের সাথে যোগাযোগ করো না কেন। তো আমি যেহেতু বলছে, এটা আরও বেশ অনেক আগের ব্যাপার, তো আমার একটা জেদ হয়েছে কেন আমি পারবো না, এটার জন্য আরেকজনকে বলতে হবে কেন। পরে আমি আমার ফ্যাক্টরির যে এইচআর তাকে নিয়ে মানে ওই এরিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেড তার সাথে গিয়ে মিটিং করে আসছি। সো এগুলো আসলে আমাদেরকে প্রুভ করতে হচ্ছে, যেটা মেলদেরকে করতে হচ্ছে না, আমাদেরকে ডে বাই ডে এগুলো প্রুভ করে জিনিসগুলো বায়াসনেসগুলো সরাতে হচ্ছে। এবং সেই বায়াসনেসের প্রসঙ্গে যে পারবে না বলে দমিয়ে রাখা, চাপিয়ে রাখা বা দূরে রাখার যে প্রবণতা, সেই জায়গাতে একটা পরিবর্তন আসছে, একটা পরিবর্তন আসছে। পাশাপাশি এটি একটু শুনতে চাই যে আসলে আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ইউথ এম্পাওয়ারমেন্টের জন্য যে পলিসিগুলো থাকা দরকার, সেটি পাবলিক কিংবা প্রাইভেট, আমরা মানে প্রাইভেটের প্রসঙ্গটাই শুনতে চাই আপনার কাছ থেকে, সেটি কি যথাযথ আমাদের দেশে? আমার ফার্স্ট যেটা মনে হবে, প্রাইভেট পাবলিক আমি আলাদা করব না, আমি আউটলাইনের পড়ার যে আউটলাইনটা ওইটা নিয়ে বলবো। আউটলাইনে আমাদের কিছু জিনিস চেঞ্জ করা আমার মনে হয় খুবই জরুরি। এটা শুধু আমি বলছি এরকম না, এটা আমার সাথে অনেকেই বলবে। MBA BBA শেষ করার পরে আমরা একটা প্রেশার ফিল করি যে এখন কর্পোরেটে ঢুকতে হবে। তো ওই সময়টায় এটা না করে যদি আমি যখন গ্র্যাজুয়েশনে কিংবা ডিগ্রিতে ভর্তি হলাম, তখন থেকে যদি আমার একটা রেগুলার থাকে, অ্যাটাচমেন্ট থাকে, সেটা অনেক মানে এই সুযোগটা কি আসলে কর্পোরেট হাউসগুলো ফ্রেশ যারা গ্র্যাজুয়েট অথবা একজন স্টুডেন্ট যে তাকে কি পর্যাপ্ত পরিমাণে দেওয়ার মতো কি অবস্থা থাকে? আমাদের কোম্পানিতে প্রায় প্রতি বছরই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে স্টুডেন্টরা যাচ্ছে। আমাদের ইন্টার্নশিপ আছে, পড়াশোনা শেষেই ইন্টার্নশিপে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন না করে ওই যে আমাদের যে সেমিস্টার ব্রেকগুলো আছে, ইন্ডাস্ট্রির সাথে কাজ করার অভিজ্ঞতা 3 মাস 4 মাস 5 মাস যদি এটা একজন শিক্ষার্থীকে ক্যারিয়ারে এগিয়ে রাখবে। আমরা একদম শেষের দিকে ইউথদের যে নিশ্চয়ই একজন ইউথ যে কর্মের বাইরে আছে এখনো অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে তো ক্যারিয়ার নিয়ে প্রতিনিয়ত তাকে ভাবতে হচ্ছে, কারণ এই প্রতিযোগিতার বাজারে তাকে তো টিকে থাকতে হবে। এই ইউথদের উদ্দেশ্যে কিছু বলুন যে আসলে তারা ক্যারিয়ারের প্রস্তুতির প্রসঙ্গে খুব ছোট্ট করে কোন কোন বিষয়গুলোতে খেয়াল রাখবে এবং নিজেদেরকে আরও দক্ষ করে তুলবে। সেটা আমি যেটা বলবো, আজকের কথা চিন্তা না করে 5 থেকে 10 বছর পরে কোন সেক্টরটাতে বেশি প্রসপেক্ট আছে, এটা একটা জিনিস চিন্তা করা যেতে পারে। ডে বাই ডে তো নতুন অনেক কিছু আসছে। সো আমাদের এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট, তো এদের জন্য এই জিনিসগুলো কোপ আপ করা খুব একটা কঠিন না, খুব জটিল কিছু না। কিন্তু আবার সমাজ কি বলে, পরিবার কি বলে, বন্ধুবান্ধব কি বলছে, এগুলো দ্বারা অনেকে প্রভাবিত হয়। এগুলো কি খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে? এটা কিন্তু এখন অনেক কম হয়। আমার জীবনে পারপাসটা কি, আমি কোনটা করতে পারবো, ফিউচারে কোন দিকে গেলে ভালো ক্যারিয়ার কিংবা করা যেতে পারে, ওই চিন্তা ভাবনাগুলো। যেমন আপনি অনেক স্টুডেন্টরাই BBA স্টুডেন্টরাই মধ্যে বেশি দেখা যায় এরা প্রায় 80% হচ্ছে এইচআরে কাজ করতে চায়। সুতরাং যে যেখানে আপনি যেমনটি বলছিলেন, যে যেখানে বিষয়ে কাজ করতে চায় সেই ব্যাপারগুলোতে তার কি দক্ষতা প্রয়োজন, সেই দক্ষতাগুলোকে অ্যাচিভ করা, অর্জন করা এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করা। এখন এইচআরে কাজ করতে চাই খুবই ভালো, কিন্তু এইচআরের সাথে সাপ্লাই চেইনে কিন্তু ফিমেলদের জন্য অনেক একটা ভালো ফিল্ড আছে। সো এই জিনিসগুলো আমার মনে হয় কোনো মেন্টরের সাথে বসে চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে মানে একটা সঠিক একটা ক্যারিয়ার প্ল্যান তৈরি করা। অসংখ্য ধন্যবাদ তানিয়া সুলতানা আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।